27 জানুয়ারি বিকাল 5টা ইয়েমেনের মধ্য উপকূলীয় সমুদ্র। একটা বিশাল ক্যারিয়ার জাহাজের উপর দিয়ে চক্কর দিচ্ছে কয়েকটা ড্রোনগুলো জাহাজের খুব কাছে আসছে না, আবার জাহাজ থেকে এগুলোকে থামানোর কোনো দৃশ্য দেখা যাচ্ছে না, কারণ এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের খুব কাছাকাছি এমন এক অবস্থানে আছে যেখানে পরিস্থিতি অত্যন্ত জটিল। এর ঠিক 8 ঘন্টা আগে ইয়েমেনের উপকূলের পাশ দিয়ে তেলের জাহাজ একের পর এক যাওয়া আসা করছিল। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু ঠিক তখনই রাডারে দেখা যায় সাধারণ বাণিজ্যিক জাহাজের পাশাপাশি একটি বিশাল সামরিক বহর ওই এলাকায় প্রবেশ করেছে। খুব দ্রুত বোঝা যায় এটি একটি বড় ক্যারিয়ার গ্রুপ। বিশাল আকৃতির ক্যারিয়ার, চারপাশে সাপোর্ট যুদ্ধজাহাজ, সব মিলিয়ে সমুদ্রের বুকে একটি বিশাল সামুদ্রিক ইউনিট। ইয়েমেন তখনই বুঝে যায় এই উপস্থিতি হঠাৎ করে নয়, কারণ এমন গুরুত্বপূর্ণ অঞ্চলে একটি ক্যারিয়ার গ্রুপ চলে আসা মানে অনেক কিছু। রাডার কন্ট্রোল রুমে তখন সবাই সতর্ক হয়ে যায়। কেউ নিশ্চিতভাবে বুঝতে পারছিল না এই ক্যারিয়ারের মূল উদ্দেশ্য কী। ক্যারিয়ারটি বন্দরের খুব কাছাকাছি এসে অবস্থান নেয়, এতটাই কাছে যে ইয়েমেনের উপকূলীয় রাডার সিস্টেমে প্রতিটি মুভমেন্ট স্পষ্টভাবে ধরা পড়তে থাকে। সানার কন্ট্রোল রুমে তখন স্ক্রিনের পর স্ক্রিন জুড়ে শুধু একটাই দৃশ্য, ক্যারিয়ার গ্রুপের লাইভ ট্র্যাকিং। ইয়েমেন জানতো এই মুহূর্তে কোনো দ্রুত সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে, তাই তারা প্রথম ধাপে আকাশে পাঠায় নজরদারি ড্রোন। একের পর এক ড্রোন নীরবে উড়ে গিয়ে ক্যারিয়ার গ্রুপের চারপাশে চক্কর দিতে শুরু করে, কারণ এই ক্যারিয়ারের উপরে রয়েছে 100-এর বেশি যুদ্ধবিমান এবং সাথে থাকা জাহাজগুলোতে রয়েছে আধুনিক মিসাইল এবং মেশিন গান। অন্যদিকে ইয়েমেনের এই ড্রোনগুলো সাধারণ কোনো ড্রোন ছিল না। প্রতিটি রিয়েল টাইম ভিডিও, রাডার সিগন্যাল এবং ইলেকট্রনিক ডেটা সংগ্রহ করে ইয়েমেনের কমান্ড সেন্টারে পাঠাচ্ছিল। ইয়েমেনের বেস কমান্ড তখন আরও কিছু উন্নত ড্রোন প্রস্তুত রাখতে নির্দেশ দেয়। এগুলো আগের যে কোনো সিরিজের তুলনায় দ্রুত এবং অনেক বেশি শক্তিশালী। এগুলো ইয়েমেন সবসময় বের করে না। ইয়েমেন জানতো এই বিশাল বহরের সঙ্গে সরাসরি কোনো পরিস্থিতি তৈরি করা মোটেই ভালো ফল হবে না, তাই তাদের মূল লক্ষ্য ছিল ক্যারিয়ারটাকে যেভাবেই হোক তাদের সীমানা থেকে বের করে দেওয়া। এজন্যই বেস কমান্ড থেকে বলা হয় বড় সংখ্যায় ড্রোন প্রস্তুত রাখতে, যাতে প্রয়োজনে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া যায়। কিছু সময় পর দেখা যায় যেসব ড্রোন সারাক্ষণ জাহাজটির উপর উঠছিল সেগুলো একটু কাছাকাছি চলে আসায় ক্যারিয়ার গ্রুপের রাডারে ধরা পড়ে। এরপর ক্যারিয়ার গ্রুপ থেকে একটি যুদ্ধবিমান সেই দিকে পর্যবেক্ষণের জন্য এগিয়ে যায়। ড্রোনগুলো বিষয়টি বুঝতে পেরে দ্রুত উচ্চতা বাড়িয়ে দূরে সরে যায় এবং কিছু সময়ের জন্য রাডার থেকে হারিয়ে যায়। ড্রোন এত কাছে আসতেই ক্যারিয়ার জাহাজ বুঝতে পারে পরিস্থিতি একদম স্বাভাবিক নেই। কিন্তু ক্যারিয়ার জাহাজ দ্রুত সেখান থেকে বের হতে পারছে না, কারণ ইয়েমেনের এই উপকূলীয় এলাকা এমন একটি জায়গা যেখানে প্রবেশ করার পর 180 ডিগ্রি জাহাজ ঘুরিয়ে বের হওয়া সহজ নয়। ক্যারিয়ারটির কন্ট্রোল রুমে তখন সবাই অত্যন্ত সতর্ক ছিল, কারণ কেউ নিশ্চিতভাবে বলতে পারছিল না এই পর্যবেক্ষণ কতক্ষণ চলবে এবং পরিস্থিতি কোন দিকে যাবে। এদিকে ইয়েমেন কোনো বড় ঘোষণা দেয়নি, তারা কোনো ধরনের বার্তাও দেয়নি। তারা শুধু দেখিয়েছে তাদের উপকূলীয় নজরদারি ব্যবস্থা কতটা শক্তিশালী। উপকূলীয় প্রতিটি রাডার ইউনিট, ড্রোন পর্যবেক্ষণ ইউনিট এবং নিরাপত্তা ব্যবস্থা কতটা অ্যাক্টিভ। ক্যারিয়ার গ্রুপও বুঝতে পারে এখান থেকে দ্রুত সরে যাওয়া সহজ নয়, আবার সামনে এগোনোরও সুযোগ নেই। ফলে তৈরি হয় এক অদ্ভুত অবস্থা। সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা বিশাল ক্যারিয়ার গ্রুপ কার্যত ইয়েমেনের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের কাছাকাছি আটকে থাকে। ইয়েমেনের ড্রোনগুলো তখনও আকাশে ছিল, দ্রুত দিক পরিবর্তন করছিল এবং বারবার মনে করিয়ে দিচ্ছিল এই জলপথ নজরদারির আওতায় রয়েছে। পরিস্থিতি অনেকক্ষণ একই অবস্থায় ছিল। তারপর মাত্র 2 ঘন্টার মধ্যেই ক্যারিয়ার জাহাজ সেখান থেকে সরে যায়। এই ঘটনায় বুঝিয়ে দেয় $বিলিয়ন ক্যারিয়ার শুধু থাকলেই হয় না, মাত্র কয়েক হাজার টাকার ড্রোন সেই ক্যারিয়ারকে চ্যালেঞ্জ করতে পারে।